48 ঘন্টায় যদি বলেন, তাহলে মোট 8টার মতো জাহাজ তারা ইন্টারসেপ্ট করেছে বলে আমরা বিভিন্ন নিউজ মাধ্যমে পেয়েছি। এর মধ্যে একটা রয়েছে যে চীনের। 10 বছর আগে কফির কনজাম্পশন ছিল প্রায় 300 থেকে 350 টন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 2500 টন থেকে 3000 টনের মতো কনজাম্পশন হচ্ছে। সচিব পর্যায়ের একজন কর্মকর্তার বেতন সহ অন্যান্য যেসব সুবিধা সরকারি পান সেগুলো প্রায় 2.5 লাখেরও বেশি। ইম্পর্ট্যান্ট একটা অ্যাকাউন্ট যেখানে উনি তার ভেহিকেলের রেজিস্ট্রেশন, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স সহ সব কিছু আর কি করতে পারবেন, সেই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কীভাবে তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এটার সঙ্গে যে ডানপন্থী বা ধরেন এক ধরনের উগ্র মানসিকতার লোকজন জড়িত, সেটা তো তাদের কর্মকাণ্ড দেখেই বোঝা গেছে। মাদারীপুর এবং শরীয়তপুর সহ সেখানে এক ধরনের বলা যায় যে এক ধরনের কালচার সৃষ্টি হয়েছে যে তারা নবম এবং দশম শ্রেণী পাশ করার পরই দেখা যায় যে তাদের আর কিছু না হোক তাদের একটা পাসপোর্ট করা হয়। টাইমস টুডেজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। যারা দর্শক ব্যস্ততার কারণে সংবাদপত্র দেখতে পারেননি, তাদের জন্য আমাদের প্রতিদিনকার এই আয়োজন। দিনের প্রধান খবরগুলো নিয়ে আমরা স্টুডিওতে কথা বলি। দর্শক, একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন এই যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে। তারা ব্লকেট দিয়েছে, ইরানিয়ান পোর্ট থেকে কোনো জাহাজ আসা যাওয়া করতে পারবে না। একদিকে চীনের একটি জাহাজ তারা আটকেও দিয়েছেন। সব কিছু মিলিয়ে ইরান পরিস্থিতি সম্পর্কে স্টুডিওতে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জনাব শেখ শাহরিয়ার জামান। তার কাছ থেকে শুনি। ধন্যবাদ। ইরান পরিস্থিতি যেটা ফেব্রুয়ারির 28 তারিখে শুরু হয়েছিল, এখনও তো কোনো সমাধানের পথে পৌঁছেছে এখনও আমরা সেরকম কোনো কিছু দেখছি না। ইন দ্য মিন টাইম, যেটা আপনি বলছিলেন যে সোমবার থেকে ব্লকেটটা শুরু হয়েছে, ব্লকেট শুরু হওয়ার পরে 48 ঘন্টায় যদি বলেন, তাহলে মোট 8টার মতো জাহাজ তারা ইন্টারসেপ্ট করেছে বলে আমরা বিভিন্ন নিউজ মাধ্যমে পেয়েছি। এর মধ্যে একটা রয়েছে যে চীনের একটা জাহাজ, এবং সেটাকে বলা হচ্ছিল তারা নট পেট্রোলিয়াম একটা প্রোডাক্ট নিয়ে তারা চীনের দিকে যাচ্ছিল, সেখান থেকে তারা ইন্টারসেপ্ট করা হয়েছে। বড় সিগন্যাল হতে পারে, সামনের দিনগুলোতে আমরা বুঝবো। এখানে আর একটা জিনিস যেটা বলে রাখি, যে ট্রাম্প সাহেব অলরেডি তার সোশ্যাল পোস্টে জানিয়েছেন যে যুদ্ধ দ্রুতই শেষ হবে এবং আগামী 2 দিনের ভিতরেই অ্যামেজিং কিছু নিউজ পাওয়া যাবে। এরকম পোস্ট আমরা এর আগেও অনেকবার দেখেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা তো অতিরঞ্জিত বলে প্রমাণিতও হয়েছে। ঠিক এখনও বোঝা যাচ্ছে না যে উনি কোন দিকে ইঙ্গিত করছেন। ইন দ্য মিন টাইম, ডিপ্লোম্যাটিক এরিয়াতে যদি আপনি আসেন, তাহলে এই মুহূর্তে পাকিস্তানের যে আর্মি প্রধান আসিম মুনির, উনি এখন তেহরানে গিয়ে পৌঁছেছেন। লাস্ট যেটা খবর আমরা দেখলাম, যে সেখানে ওই নেগোসিয়েশনের একটা অংশ হিসেবে তিনি তেহরানে অবস্থান করছেন। আবার অন্যদিকে যদি আপনি দেখেন, যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ, উনি 3 দেশ সফর করবেন, সৌদি আরব, কাতার এবং টার্কি। সো ডিপ্লোম্যাটিক যে পুশটা সেটা এখনও অব্যাহত রয়েছে, এবং ট্রাম্প সাহেব নিজেও বলছেন যে ইসলামাবাদে হয়তো আবারও আর এক রাউন্ড নেগোসিয়েশন শুরু হবে। এই গোটা প্রেক্ষাপটে যেটা আমাদের কাছে এখন আগেও পরিষ্কার ছিল, এখন আরও বেশি পরিষ্কার, যে লেবানন অ্যাসপেক্টটা, লেবাননে কিন্তু শান্তি আলোচনা শুরু হয়েছে, কিন্তু আজকেও কিন্তু ইসরায়েল কিন্তু লেবাননে বোমা বর্ষণ করেই যাচ্ছে। তো আপনি যদি সেদিক থেকে চিন্তা করেন যে এই গোটা কনফ্লিক্টে, মিডল ইস্ট কনফ্লিক্টে যাতে না থামে, সেজন্য ইসরায়েলের কিন্তু একটা প্রয়াস রয়েই যাচ্ছে, এবং তারা আমেরিকাকে প্রভাবিত করে হোক বা লেবাননে বোমা বর্ষণ করেই হোক, সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে, যাতে করে কোনো ধরনের কোনো সমঝোতায় পৌঁছানো না যায়। একটার পর একটা তারা ব্যারিয়ার দিয়ে যাচ্ছে। টার্কির প্রেসিডেন্ট এরদোগান, তিনি বলেছেন যে ইসরায়েলকে এই সুযোগ দেওয়া যাবে না যাতে করে ও কোনো স্যাবোটাজ করতে পারে। ইন দ্য মিন টাইম, যে গ্লোবাল যে প্রেশার অন ইউএসএ, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, সবচেয়ে ক্লোজেস্ট অ্যালাই অফ ইউএস, সে বলেছে যে আমি এই যুদ্ধে, আজকেও পার্লামেন্টে উনি বলেছেন যে
এই যুদ্ধে উনি অংশগ্রহণ করবেন না। ওনাকে বিভিন্নভাবে প্রেশার দেওয়া হয়েছিল, কিন্তু না, উনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন না। তো মোটা দাগে এখন পর্যন্ত এই অবস্থা দাঁড়িয়েছে। যদি ইসলামাবাদে আর এক রাউন্ডের নেগোসিয়েশন বসে, হয়তো আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে, বাট এগেইন গো ব্যাক যে এটা অনেকটা ইসরায়েলের যে অপপ্রয়াস এই যুদ্ধটাকে প্রলম্বিত করার বা এই যুদ্ধ কোনো ধরনের সমঝোতা না হওয়ার, সেটার দিকেও একটু মনোযোগ রাখতে হবে যে তারা কি করছে, তারা কিভাবে ইউএসকে প্রভাবিত করছে, অথবা এই ধরনের সমঝোতাটাকে ডিচ করার যে প্রয়াস তারা কি করছে সেটার দিকে নজর রাখতে হবে। এখন আসলে বিষয়টা কি এরকম দাঁড়িয়েছে যে ইসরায়েল চাইছে যে প্রলং হোক, জি, আর যুক্তরাষ্ট্র চাইছে যে এটি আসলে দ্রুত একটা সমাধানের। হ্যাঁ, ট্রাম্প সাহেবের কথাবার্তা শুনে তো আমাদের কাছে সেরকমই মনে হচ্ছে। এবং এই গোটা জায়গায় যেটা সবচেয়ে বড় রহস্য, যে এই ইউএস এত চেষ্টা করছে, এত খরচ করছে, একদম বলতে গেলে আইসোলেটেড হয়ে গেছে সে পৃথিবীতে, তার কোনো বন্ধু এখন নাই, কিন্তু আউট অফ দিস ওয়ার তার বেনিফিটটা কোথায়, তার গেইনটা কোথায় সেটা পরিষ্কার না। কিন্তু ইসরায়েলের গেইনটা কোথায় সেটা কিন্তু খুব পরিষ্কার। সে মিডল ইস্টে একচ্ছত্র অধিপত্য রাখতে চায়, এবং সেখানে যেটা রয়েছে যে ইরান একমাত্র শক্তি যাকে, যে ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে। সেটাকে যদি আপনি ধ্বংস করে দিতে পারে সেই সিস্টেমটাকে, তাহলে ইসরায়েলের পক্ষে সেখানে একচ্ছত্র রাজত্ব করার একটা বড় সুযোগ তৈরি হবে। ইফ দ্যাট ইজ দ্য কেস, ইসরায়েলের নীতিটা তো বোঝাই যায়, যে বা তাদের উদ্দেশ্য বোঝা যায়, কিন্তু আমেরিকার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এখনও পরিষ্কার না যে তারা এই গোটা যুদ্ধ থেকে কি গেইন করতে পারে। তো আমার ব্যক্তিগত ধারণা যে ট্রাম্প সাহেবও হয়তো একটা উপায় খুঁজছেন যে এই যুদ্ধ থেকে কিভাবে বের হয়ে আসা যায়, সম্মানজনক এক্সিট বা একটা অনারেবল এক্সিট তারা হয়তো খুঁজছেন। বাট এট দ্য সেম টাইম ট্রাম্প সাহেবের উপরে ইসরায়েলের যে ইনফ্লুয়েন্স, সেটা কতদূর উনি ঠেকিয়ে রাখতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। দর্শক, টাইমসের একটি বিশেষ প্রতিবেদন, গত কয়েক বছরে কফির দাম কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু দেশে মানুষ আসলে জনসংখ্যার একটা বড় অংশ, বিশেষ করে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের একটা বড় অংশই কফির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। স্টোরিটি করেছেন আমার সহকর্মী আফরা তায়েবা, আমরা তার কাছ থেকে শুনি। আফরা, ভালো স্টোরি, যে গত আমরা যদি এক দশক বলি যে আসলে আমরা কতটা কফি কনজাম্পশন কতটা বেড়েছে। 10 বছর আগে কফির কনজাম্পশন ছিল প্রায় 300 থেকে 350 টন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 2500 টন থেকে 3000 টনের মতো কনজাম্পশন হচ্ছে। তার মানে আমরা প্রায় 10 গুণ কফি কনজিউম করছি এক বছরে হচ্ছে কনজাম্পশন বাড়ছে প্রায় 56% হারে, যেখানে চায়ের ক্ষেত্রে বাড়ছে 5% হারে। ওকে, সিগনিফিক্যান্ট আউটগ্রো করেছে। তো দামের ক্ষেত্রে আপনি কি পেলেন মার্কেট স্টাডি করে? দামের ক্ষেত্রে যেহেতু আমাদের হচ্ছে ডলার এক্সচেঞ্জের যে রেটটা সেটা চেঞ্জ করছে, আবার বৈশ্বিক যে বিভিন্ন কনফ্লিক্ট দেখা যাচ্ছে বা ওয়ার হচ্ছে, এসব কারণেও এই কফির দামের উপর হচ্ছে অনেক প্রভাব পড়ছে, যে কারণে প্রায় ডাবল হয়ে গেছে দাম, অফিসিয়াল প্রাইস। আর এই ক্ষেত্রে ডিউটিও বোধহয় বাড়িয়েছে মাঝখানে প্রতি বছর সরকার। এখন হচ্ছে ডিউটি 89.92%। তো যেটার কারণে দেখা যাচ্ছে যে গ্রে মার্কেটের থ্রুতেও কফি আসছে, প্লাস হচ্ছে বাড়তি দামের জন্য মানুষেরও আসলে বেশি পরিমাণে কফি কেনা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এটি আগে কত শতাংশ ছিল আমরা যদি 5 বছর আগের কথা বলি? এটা অলমোস্ট 55 বা 56% ছিল। এই ডিউটিটা বেড়েছে, তার উপরে আপনার যে টাকার অবমূল্যায়ন হয়েছে। জি জি। আচ্ছা, আর আরেকটি বিষয় যে যেখানেই যে সমস্ত প্রোডাক্টে আপনার হাই ডিউটি থাকে ইম্পোর্টে, সেগুলো বাংলাদেশের সাথে ভারতের একটা বড় সীমান্ত আছে, এবং কালোবাজারি হয়ে আসে। কফি কোম্পানিগুলো বলছিল শুধু কফি না, চকলেট, এগুলো সিগনিফিক্যান্টলি ডমিনেটেড বাই দ্য ইম্পোর্টেড ব্ল্যাক মার্কেট ইম্পোর্টস। তো এখন কি ভারতের সাথে যে ভারত থেকে যে কালোবাজারে আসতো, সেটি আসার প্রবণতা কি আগের চাইতে কমেছে না বেড়েছে? আগের থেকে কমেছে, কারণ হচ্ছে যেহেতু এখন সীমান্তে ওইভাবে আগের মতো আনতে পারে না, সেক্ষেত্রে কিছুটা কমেছে। এটি আবার রিটেইল প্রাইসে তাহলে নিশ্চয়ই এর একটা রিফ্লেকশন আছে। যেমন আমার স্পষ্ট মনে আছে, আমরা
যেগুলো আপনার যে নেসলের যে বেসিক যে ক্লাসিক নেসক্যাফে 200 গ্রামের এগুলো যখন করোনা চলে হয়তো 500 টাকা অ্যারাউন্ড ছিল আপনার যে আপনার অফিসিয়াল প্রাইস, এগুলো কিন্তু কারণ বাজারে আপনার 350-400 টাকার মধ্যে আমরা পেতাম। আর এই কফিগুলোরই এখন অফিসিয়াল প্রাইস কত, বোধহয় 700 প্লাস, না 200 গ্রামেরটা 1200 বা 1150 টাকার মতো বোধহয়। বাংলাদেশে কফি উৎপাদনের কিছু ড্রাইভ ছিল, সেখানে আপনি কি পেয়েছেন যে কতটুকু উৎপাদন হচ্ছে? বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে হচ্ছে কফি চাষ করার উদ্যোগ নিয়েছে সরকার। তো সেখানে 120 টনের মতো কফি হচ্ছে উৎপাদন করা হয়। এটা তো আসলে খুবই কম। জি জি। আর আমাদের এখন হচ্ছে মানে আমাদের ক্যাফে কালচারের জন্য বা আমাদের নগরায়নের জন্য মানুষজন যে কফির দিকে আগের থেকে ঝুঁকে পড়ছে, তো এটার জন্য মানে যতটুকু কনজিউম করা দরকার তার তুলনায় এটা অনেক কম। দর্শক, বাংলাদেশ আসলে ভোগ্যপণ্য যেগুলো আমাদের যে পলিসি মেকিংয়ে একটা ফিলসফি আছে যে আপনার যে কী বলে বিলাসপণ্য অর নট, তো ধরে নেওয়া হয় যে চা আমাদের যে মৌলিক চাহিদার মতোই কিছু একটা, ওয়েদার কফিটাকে আপনার বিলাসপণ্যের কাতার এই সরকার দেখে, আদারওয়াইজ যে এরকম একটা যে পার্ট অফ এভরিডে লাইফ, দিনে 3-4 কাপ কফি খাওয়া এখন আরবান লাইফের একটা পার্ট, কিন্তু হয়তো দেশে খুব বেশি উৎপাদন হয় না বলে 90% মতো শুল্ক সরকার কিন্তু এর উপর আরোপ করে রেখেছে, যেটি কিনা আসলে আমাদের যারা আমাদের এক্সপোর্টের মেজর মার্কেটস, ইউরোপ বলি বা ইউএসএ বলি, তারা কিন্তু এগুলোর ব্যাপারে আপত্তি জানিয়ে যান। দর্শক, বাংলাদেশে একটা সংস্কৃতি আছে প্রশাসনে যাকে সরকার ভরসা করতে পারবে না, বা নানান কারণেই কর্মকর্তাদের ওএসডি করে রেখে দেওয়া হয়, যে তারা বসে বসে করদাতাদের টাকায় বেতন পান, তাদের কোনো সার্ভিস ইনফ্যাক্ট জনগণ পান না। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 700 প্রশাসন কর্মকর্তা আছেন যারা ওএসডি অবস্থায় আছেন। স্টোরিটি করেছেন আমার সহকর্মী আরিফুল ইসলাম মিঠু, তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনব। আরিফ ভাই, এখন পর্যন্ত প্রায় 700 জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। সেগুলো ডেপুটি সেক্রেটারি থেকে আমার হিসাবটা এসেছে সেক্রেটারি পর্যন্ত, এর নিচেটা আমরা বাদ দিয়েছি। তো এই 700 কর্মকর্তার মধ্যে আছে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং উপসচিব পর্যায়ের কর্মকর্তারা। তো একজন সচিব পর্যায়ের একজন কর্মকর্তার বেতন সহ অন্যান্য যেসব সুবিধা সরকারি পান সেগুলো প্রায় 2.5 লাখেরও বেশি প্রতি মাসে। তো এরকমভাবে আস্তে আস্তে নেমেছে। তো যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ওরা পর্যন্ত পায়। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে যে সপ্তাহে একদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে গিয়ে একটা খাতা আছে, সেই খাতাতে সই করে দিয়ে আসা, যে হাজিরা খাতা, ওই হাজিরা খাতাতে সই করে দিয়ে আসা। এটা হচ্ছে ওএসডি কর্মকর্তাদের রুটিন। এখন এদের পেছনে হিসাব করলে দেখা যায় প্রায়, এগুলো তো এক্স্যাক্ট ফিগার পাওয়া যায় না, প্রায় 10 কোটি টাকা খরচ প্রতি মাসে এই প্রায় 700 জন ওএসডির পেছনে। এখন সরকার এক ধরনের বেকায়দায় এই কারণে যে এদেরকে চাকরিচ্যুতও করতে পারতেছে না, আবার তাকে আস্থাভাজন হিসেবে নিতেও পারছে না। এবং এক ধরনের অভিযোগ যেটি ফর্মালি কোথাও নাই বাট আছে, সেটা হচ্ছে যে তারা রাজনৈতিক বিরোধী যে সরকার তার অনুগত বা দোসর। হ্যাঁ, এটা অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে গেছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার 2014, 2018, 2024-এর যে নির্বাচন হয়েছে, এসব নির্বাচনের সময় যেসব জেলা প্রশাসক ছিল সেই সব জেলা প্রশাসক আবার রিটার্নিং কর্মকর্তা ছিলেন। তো তাদেরকে ওএসডি করা হয়েছে বিশেষ করে। এর মধ্যে কিছু কর্মকর্তাকে 25 বছর চাকরি হয়ে গেছে, সেই কারণে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এবং আরও কিছু বাদ দেওয়া হবে এমন গুঞ্জন আছে। তো মূল কথা হচ্ছে যে সরকার মানে যারা জনপ্রশাসন বিশেষজ্ঞ তারা বলছেন যে সরকারের উচিত তাদেরকে কাজে লাগানো, কাজে লাগায় আগে পরীক্ষা করে দেখা যে তারা আসলে কাজ করছে কি না। আবার আমি কথা বলেছি এমন কয়েকজন ওএসডিতে আছেন এমন কর্মকর্তা, তারা বলছেন যে এইটা আসলে ঠিক না, কারণ তারা তো সরকারের নির্দেশে কাজ করেছে, ভোট হয়েছে, তারা সেই ভোটে তদারকি করেছে, তারা কিন্তু ওই ভোট কেন্দ্রের দায়িত্বে থাকে অন্যজন, মানে ডিসি থাকে না। না যাই হোক, সেটি বিতর্ক আছে। বা এখন যেমন ওএসডি করা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছিল, সংখ্যাটা হয়তো এত বেশি ছিল কিনা আমার জানা নাই, আপনি ভালো জানবেন। কিন্তু এদেরকে চাকরিচ্যুত করা, যার 25 বছর হয়নি, যদি সে কোনো নির্দিষ্ট অপরাধ করে থাকে, আমার প্রশ্ন হচ্ছে যে তাকে তো চাকরিচ্যুত করার বিধান আছে, কিন্তু তার সেটি না করে তাদেরকে মানে সরকারগুলোকে কে অ্যালাউ করেছে যে জনগণের করের টাকা শ্রাদ্ধ করার? না, এটা আসলে স্পেসিফিক অ্যালিগেশন নাই। যাদের বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন আছে তাদেরও কিন্তু ওএসডি করা হয়। এটা করা হয় নানা কারণে। ধরেন একজন ডিসি ছিলেন, তাকে অন্য একজন অন্য আরেকটা পোস্টিং দেওয়া হবে, এখন কোথায় দেওয়া হবে এটা চিন্তা ভাবনা করতে হবে, একটা অনুমোদনের ব্যাপার আছে, সরকারি নীতি নির্ধারক যারা তারা বলবেন যে কোথায়, এই সময়টাতে ওএসডি করে রাখা হয়। কিন্তু সমস্যা হয়ে গেছে যে এইটা এখন একটা রাজনৈতিক একটা শাস্তি জায়গাতে আস্তে আস্তে বেশি হচ্ছে। দর্শক, সাইবার স্পেসে কিংবা টেলিযোগাযোগে কিন্তু নানা ধরনের প্রতারণা বাড়ছে, একটার পর একটা আসছে। এই বিষয়ে আসলে জনসচেতনতা ছাড়া মানে রক্ষার আর কোনো উপায় দেখা যাচ্ছে না। ভেরি রিসেন্টলি একটা ট্রেন্ড চালু হয়েছে যে বিআরটিএতে আপনার নামে জরিমানা হয়েছে। আপনি বিস্তারিত দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করলে আপনার কি কি ক্ষতি হতে পারে ফিল্ড ইনভেস্টিগেশন করে রিপোর্টটি করেছেন আমার সহকর্মী মোহাম্মদ ইব্রাহিম মজিদ, তার কাছ থেকে আমরা শুনি। হোয়াট ইজ দ্য স্ক্যাম? দ্য স্ক্যাম ইজ যে আপনাকে আপনার ফোনে একটা মেসেজ আসবে, ওই মেসেজটায় বলা হবে যে আপনার ইটিসি যেটা ইলেকট্রনিক টোল যেটা, সেই টোলের টাকা বকেয়া আছে, অথবা আপনার ওভার স্পিডিংয়ে এখন কিন্তু স্পিড ক্যামেরায় আমাদেরকে যেটা সাইটেশন দেওয়া হয় আমাদের, তো ওভার স্পিডিংয়ের আপনার টাকা, যেটা ওভার স্পিডিংয়ের টাকা বাকি আছে, তো এই টাকাটা আপনি পরিশোধ করতে, জরিমানার টাকা পরিশোধ করতে লিঙ্কে ক্লিক করুন। তো ওখানে যেই লিঙ্কটা দেওয়া থাকে সেটা হচ্ছে বিআরটিএ সার্ভিস পোর্টালের যেই লিঙ্কটা, ওই লিঙ্কটার প্রায় কাছাকাছি একটা লিঙ্ক। বিএসপির যেই লিঙ্কটা সেটা যদি আপনি দেখবেন সেটা শেষ হয় হচ্ছে .gov.bd দিয়ে, আর এই লিঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে brta.gov.top TOP। তো খুবই কাছাকাছি লিঙ্ক। আপনি যদি কাজের ব্যস্ততায় থাকেন বা আপনি যদি খুব একটা অ্যাওয়ার না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করতে পারেন। এবং আমি যাদের সাথে কথা বলেছি তাদের মধ্যে বেশ কয়েকজন আসলে এই লিঙ্কটায় ক্লিক করে ফেলেছে, কারণ হঠাৎ করে যদি এই ধরনের টেক্সট আপনার কাছে চলে আসে এবং আপনার যদি একটা ভেহিকেল থাকে, তাহলে তো আপনি আতঙ্কিত হয়ে যাবেন। তো আমি কোথায় স্পিডিং করলাম, কোথায় স্পিডিং করলেন বা কোথায় টোলের টাকা, কারণ আমাদের এখন ইলেকট্রনিক টোল চলছে যেখানে আপনি মানে কন্ট্যাক্টলেস ওয়েতে আপনি রেগুলার আপনি টোল দিয়ে যাচ্ছেন, আপনার টোলের টাকা বাকি আছে। তো এগুলো তো আসলে মানে খুবই একটা মানে কি বলবো চমকানো ব্যাপার। তো আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে সেখান থেকে আপনার যে বিআরটিএ সার্ভিস পোর্টাল অ্যাকাউন্ট, যেটা হচ্ছে যে কোনো ভেহিকেল ওনারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাকাউন্ট, যেখানে উনি তার ভেহিকেলের রেজিস্ট্রেশন, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স সহ সব কিছু আর কি করতে পারবেন, সেই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্লাস আপনি যদি পে করতে যান ওই ওয়েবসাইটটার মধ্যে, যে না ঠিক আছে আমি হয়তো বা কোথাও স্পিডিং করে ফেলেছি, আমার এই টাকা আমার ফাইন হয়ে আছে, এই টাকাটা আমি পে করতে গেলাম, তখন কিন্তু আপনার কার্ডের যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা পুরোপুরি ওদের কাছে চলে যাবে, যেটাকে ওয়েবসাইটটা তাদের, তারা এটি কালেক্ট করছে। জি 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 ওয়েবসাইটটা তাদের, এবং ওয়েবসাইটটা তারা এমনভাবে তৈরি করেছে যে
আপনি দেখলে মনে হবে না। আপনি যদি মানে জাস্ট লিঙ্কে ক্লিক করার সময় লিঙ্কটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার মনে হবে না যে এটা বিএসপি বাদে অন্য কোনো ওয়েবসাইট। তো এরকম যারা ক্লিক করেছে তাদের কি হয়েছে? বেশ কয়েকজনই আমার পরিচিত যারা তারা ক্লিক করেছে, ক্লিক করার পরে তারা বেশ কয়েকজন তাদের ভুলবশত তাদের বিআরটি এর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইনও করে ফেলেছে। এটার এফেক্টটা আসলে কি সেটা আসলে জানি না, তবে যেটা হয় যে এ ধরনের পরিস্থিতিতে আপনাকে ইমিডিয়েটলি বিএসপির বা যে কোনো ওয়েবসাইটই হোক না কেন সেটার আসল ওয়েবসাইটে গিয়ে আপনার পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। আর আমার জানা মতো এখন পর্যন্ত আসলে কেউ পেমেন্ট করে নাই। বাংলাদেশের আমাদের গভর্নমেন্টের একটা সাইবার সেল আছে যে সিআইআরটি কিন্তু 13 তারিখেই একটা অ্যাডভার্সারি ঘোষণা করেছিল যে এরর 524 নামের একটা গ্লোবাল স্মিশিং অ্যাটাক এটাকে বলা হয়। স্মিশিং বলতে এসএমএস আর ফিশিং দুটাকে একসাথে মিলিয়ে হচ্ছে যে স্মিশিং অ্যাটাকটা হয়, সেই অ্যাটাকটা আসলে আমাদের হওয়ার সম্ভাবনা আছে। তো এটা বর্তমানে আসলে কারেন্টলি বিআরটি এর ওয়েবসাইট দিয়েই হচ্ছে। এটা যে কোনো ওয়েবসাইট দিয়ে যে কোনো গভর্নমেন্টকে আপনি মিমিক করে যে কোনো সময় ওরা আরেকটা ডিফারেন্ট ওয়েতে চলে যেতে পারে। তো এই জন্য আসলে সবাইকে সার্টের প্রজেক্ট ডিরেক্টর যেটা বলেছেন যে সবাইকে আসলে আমাদের ডিজিটাল হাইজিন যেটা সেটা মেনটেন করতে হবে। কোনো লিঙ্ক দেখলেই আসলে ক্লিক করে ঢুকে যাওয়া যাবে না, সাবধান হতে হবে। জি, আমাদেরকে আসলে সাবধান হতে হবে। দর্শক, 5 আগস্টের পরে জামাতে ইসলামীর একটা রিব্র্যান্ডিং এফোর্ট আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা আসলে কোনো উগ্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়, তারা একটা মডারেট প্রো ডেমোক্রেসি ইসলামিক দল। কতটা তারা পরিবর্তন হয়েছে আসলে এটা আমরা বলতে যাচ্ছি না, কিন্তু কুষ্টিয়ায় সম্প্রতি যে একজন পীর বা কথিত পীর যাই বলি তাকে পিটিয়ে হত্যার মব করে তাকে হত্যার ঘটনায় নিহতের ভাই কিন্তু হুকুমের আসামি হিসেবে একজন জামাত নেতাকেই অভিযুক্ত করেছেন। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের এডিটর স্পেশাল অ্যাফেয়ার্স জনাব আবুল কালাম আজাদ। ভাই, হ্যাঁ, না আপনি ঠিকই ধরেছেন। আসলে জামাতের রিব্র্যান্ডিং বলেন আর নতুন জামাত বলেন, এগুলো আসলে এক ধরনের পলিটিক্যাল রেটরিক তৈরি করার চেষ্টা করা হয় রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য। কিন্তু তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, মানে ধর্ম নিয়ে রাজনীতি তো আসল মানে রাজনীতি জামাতের তো কাছে আর কোনো কিছু অস্ত্র নাই। তো যাই হোক, সেটা সেখান থেকে বের হওয়া যে কঠিন এটা আরেকটা প্রমাণ যে কুষ্টিয়ায় গত শনিবার যে একজন পীর বা কথিত পীর যাই বলেন না কেন, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি যে কিভাবে তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং এটার সঙ্গে যে ডানপন্থী বা ধরেন এক ধরনের উগ্র মানসিকতার লোকজন জড়িত সেটা তো তাদের কর্মকাণ্ড দেখেই বোঝা গেছে। তো আমরা দেখছিলাম যে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, কারো বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হচ্ছে না, কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না। ইভেন এটা নিয়ে আসলে কেস হবে কি না, মামলা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছিল। এরকম একটা প্রেক্ষিতে সোমবার গভীর রাতে যে নিহত পীর তার ভাই স্কুল মাস্টার তিনি মামলা করেছেন। এবং আপনি যেটা বললেন যে হুকুমের আসামি করা হয়েছে, কিন্তু কুষ্টিয়ার যে দৌলতপুর উপজেলার জামাতের আমির, যিনি ছাত্র শিবিরের সাবেক ছাত্র শিবিরের নেতা ছিলেন, শুধু জামাতের নেতা না, উনি ছাত্র শিবির করে করে কিন্তু জামাতে গেছেন। এটা কিন্তু একটা লম্বা প্রসেসের বিষয়। এবং জামাতের আরও একজন কর্মীকেও আসামি করা হয়েছে। 4 জনের নাম মামলাতে বলা হয়েছে, একজন জামাতের 2 জন, একজন নেতা একজন কর্মী। এবং আপনি আরেকটা জানেন যে আরেকটা আমরা বলি যে যারা ধর্মের মানে উগ্র দিকটা বেশি পছন্দ করে, হ্যাঁ, ধর্ম তো আসলে শান্তির, সব ধর্মই শান্তির, হ্যাঁ, কিন্তু ধর্মকে ব্যবহার করে আপনি নানান ধরনের উগ্র বিরোধ এবং উন্মাদনা সৃষ্টি, হ্যাঁ উন্মাদনা, আপনি ঠিক বলেছেন, উন্মাদনা সৃষ্টি করে সেখান থেকে ফায়দা লোটার যে একটা প্রচেষ্টা করা হয়, তার মধ্যে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিস এবং যার নেতা হচ্ছে মামুনুল হক। আমরা জানি মামুনুল হককে, তো তার দলেরও কিন্তু একজন নেতা একজন কর্মী আছে এই মামলায়। বাকি 180 থেকে 200 জন যাদের নাম উল্লেখ করা হয়নি কিন্তু তাদেরকেও আসামি বানানো,
অজ্ঞাতনামা, রাইট। অভিযুক্তদের মধ্যে বা অজ্ঞাতনামাদের মধ্যে কাউকে অ্যারেস্ট করার খবর পেয়েছেন কিনা? বা না, এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা যায়নি। আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি, আপনি দেখেন মামলা হয়েছে কিন্তু 2 দিন হয়ে গেছে। অনেক পলিটিক্যাল মামলার ক্ষেত্রে আমরা দেখি যে মানে কেস হতে না হতেই ধরপাকড় শুরু হয়ে যায়, হ্যাঁ, এবং তাদের বা আগে ধরে নিয়ে তারপরে একটা মামলা দেওয়া দরকার গ্রেপ্তার হ্যাঁ। দেখানোর জন্য, সেটিও করা হয়। এই যে ধরুন যে মামলা হচ্ছে না অথবা অ্যারেস্ট হচ্ছে না, এটা কিন্তু বোঝাই যায়, কারণ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যখন হামলা হয় এবং এক ধরনের ঘোষণা দিয়ে হামলা করা হয়েছে। তো পুলিশের ভিতরে যে এক ধরনের ইনঅ্যাকশন, মানে এক ধরনের অবহেলার দিকটা কিন্তু আমরা দেখতে পাই। আরেকটা জিনিস এখানে আমরা দেখতে পাই যে সরকারের তরফ থেকে কিন্তু আমরা কোনো ধরনের কোনো কড়া নির্দেশ, ধরুন এত বড় ঘটনা ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলবে যে যারাই জড়িত তাদেরকে অ্যারেস্ট করা হোক, যারা মানে যে দলেরই হোক না কেন, সেরকম কোনো কিছু কিন্তু আমরা দেখি নাই। তো এগুলোর এই কারণে হচ্ছে জনমনে প্রশ্ন উঠেছে, সন্দেহ দেখা দিয়েছে যে এই যে ঘটনা ঘটলো, এটা পুলিশ বা প্রশাসনের ছত্রছায়া হয়েছে কিনা, এবং এরপরে আদপেও কেউ অ্যারেস্ট হবে কিনা। অ্যারেস্ট হলেও হয়তো দেখবেন যে 2 দিন পরে বেরিয়ে গেছে। তো আপনাকে এখানে আরেকটা জিনিস জাস্ট উল্লেখ করতে চাই যে মব কালচার, যেটা আসলে প্রফেসর ইউনূসের সময় শুরু হয়েছিল, মানে 5 আগস্টে শেখ হাসিনার পতনের পরে, এটা সেটারই ধারাবাহিকতা। এবং এটা এই জন্যই এটা চলে আসতেছে, কারণ এই ধরুন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ঘটনাগুলো ঘটেছে একাধিক, আপনারা জানেন যে বলা হয় যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হচ্ছে এই মবের হচ্ছে জনক, মানে তারা কিন্তু শুরুর দিকে অনেক মব করেছে। তারপরে এই যে আমরা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায় মব করে করে তারা নানান ধরনের সিদ্ধান্ত বদলাইছে, প্রেশার ক্রিয়েট করছে, হ্যাঁ। এবং আমরা দেখেছি যে একটি টেলিভিশন চ্যানেলেও মব করা হয়েছে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে। তো এগুলো তারা করেছে, এবং এরপরে ধরেন যে এই যে ডানপন্থী, হ্যাঁ, নানান নামে, আপনার তৌহিদি জনতা, হ্যাঁ, এরকম নামেও ধরেন এই যে প্রথম আলো ডেইলি স্টারে হামলা চালানো হয়েছে, উদীচিতে হামলা চালানো হয়েছে, ছায়ানটে হামলা চালানো হয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখলাম নতুন আরেকটি, হ্যাঁ, মানে মব করার সংগঠনের জন্ম হয়েছে, সেটা হচ্ছে আজাদি সংগঠন, হ্যাঁ। তো এই আজাদি আন্দোলন হঠাৎ করে লাইমলাইটে চলে আসলো, এবং শাহবাগে আমরা দেখলাম তারা মব করে ওই তাদের দাবি অনুযায়ী যে যারা হচ্ছে আপনার সমকামী তাদেরকে সেখান থেকে পিটিয়ে বের করে দিয়েছে। তো এই যে কালচারটা, এবং আপনারা দেখেন শাহবাগের ঘটনাতেও কিন্তু কিছুই হয় নাই, হ্যাঁ। এবং আমরা পরবর্তীতে যারা হামলা চালিয়েছে, আমরা স্টোরি করেছি যে তারা বলেছে যে আমরা পুলিশের সঙ্গে কনসাল্ট করেই আলোচনা করেই আসলে এটা করা হয়েছে, কারণ তারা থানার সামনে এক ধরনের পরিবেশ নষ্ট করছিল। তো প্রফেসর ইউনূসের সময় অ্যাকশন নেওয়া হয়নি, যে কারণে এটা কন্টিনিউ করছে, এবং এখনও অ্যাকশন যদি না নেওয়া হয় তো সামনের দিকে আমরা দেখব হয়তো যে আরও বেশি বেশি মব হচ্ছে, এবং এক ধরনের অস্থির বা দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটবে। দর্শক, মানব পাচারের সেই র্যাকেট গল্পগুলো কিন্তু আসলে থামছে না। এই সপ্তাহেই আপনার রোহিঙ্গা এবং কিছু বাংলাদেশিকে নিয়ে আন্দামানে ডুবে গেছে একটা ট্রলার, মাত্র 9 জনকে জীবিত উদ্ধার করা গেছে, 250-র বেশি নিখোঁজ। মূলত 300 জনের মতো বাংলাদেশি এবং রোহিঙ্গা সহ আন্দামান দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছিল। মূলত মাইগ্রেশন প্রোগ্রামের যে সকল মানুষ মাইগ্রেশন প্রোগ্রামটি দেখে তারা বলছে যে বর্তমানে লিগ্যাল প্রসেসে যে বিভিন্ন দেশে যাওয়ার যে প্রসেস ছিল সেটি বন্ধ হয়ে যাবার দরুন এই যে ইলিগালি হিউম্যান র্যাকেটের থ্রুতে যে যাওয়ার বিষয়টা এটি প্রবলভাবে বাংলাদেশে দেখা যাচ্ছে 2025 এবং 26-এ। তো এই যে ঘটনাটি যেটি বললেন আপনি, সেই ঘটনায় মূলত 9 জনকে উদ্ধার করলেও এর মধ্যে 6 জন ছিল বাঙালি, তাদের নামে মামলা করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, এবং বাকি 3 জনের মধ্যে 2 জন হচ্ছে রোহিঙ্গা এবং 1 জন নারী, তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে
ফেরত পাঠানো হয়েছে। এটি মূলত করা হয় যে নিম্ন আর্থসামাজিক অবস্থানে যারা আছে তাদের এক ধরনের কাজের প্রলোভন দেখিয়ে, এবং নারী যারা আছে, যেমন রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে, রোহিঙ্গা ক্যাম্পে নারী যারা আছে তাদেরকে বিয়ের প্রলোভন দেখানো হয় যে মালয়েশিয়া গেলে তারা প্রবাসী আছে এবং সেখানে তাকে বিয়ে করলে হচ্ছে রোহিঙ্গাদের গল্পটা একটু করুন, আসলে তাদের তো রাষ্ট্র নেই, জি যে আছে নিজ দেশ কিন্তু সেখানে তারা থাকতে পারেন না, তাদেরকে সেখানে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। বাংলাদেশে তারা শরণার্থী, তো শরণার্থী হিসাবে তারা যেখানে পারেন, হ্যাঁ, তারা 2019-এর পর থেকেই কিন্তু রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করা শুরু করে, এবং তারপর থেকেই বাংলাদেশে যে ভাষাঞ্চর এলাকা আছে এবং টেকনাফের বেশ কিছু এলাকায় কিন্তু তারা শরণার্থী শিবির হিসেবে অবস্থান করছে, এবং সেখানে ভাষাঞ্চরেও গত বছর একটা সংবাদ দেখা যায় যেখানে হচ্ছে তারা একটি বোটকে ভাড়া করে হচ্ছে তারা ওইখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তখন হচ্ছে তারা আবার গ্রেফতার হয়। তো এই সমস্যাটা বর্তমানে প্রকট আকারে হচ্ছে কেননা আগেই বলেছি যে লিগ্যাল যে প্রসেসে যাওয়ার বিষয়টা শুধু বাংলাদেশি না এবং রোহিঙ্গা সহ লিগ্যাল প্রসেসে যাওয়ার বিষয়টা অনেক কমে আসছে বাংলাদেশে, এই কারণে হচ্ছে এই প্রকটটা দেখা যাচ্ছে। এমনিতেই যে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়া, নিশ্চয়ই দালালদেরকে টাকা দিতে হয়, তো এখানে আসলে কত টাকা বাঁচে যে একজন পাসপোর্টধারী বাংলাদেশি এই যে কি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরে ট্রলারে উঠে যান, ঝুঁকিপূর্ণ? বাংলাদেশে কিছু জেলা রয়েছে মাদারীপুর এবং শরীয়তপুর সহ, সেখানে এক ধরনের বলা যায় যে এক ধরনের কালচার সৃষ্টি হয়েছে যে তারা নবম এবং দশম শ্রেণী পাশ করার পরই দেখা যায় যে তাদের আর কিছু না হোক তাদের একটা পাসপোর্ট করা হয়, যাতে ওরা হচ্ছে যে একটা লিবিয়ান ভিসার মাধ্যমে তারা আগে লিবিয়ায় যায়, এরপরে হচ্ছে তারা কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে যায়। ঠিক তেমনি কিন্তু এই প্রসেসেও মানুষ আগাচ্ছে, অর্থাৎ মানুষের আসলে শিক্ষাগত মানে যে জ্ঞানটা আসলে যে কিভাবে তারা যাবে সেই প্রসেসটা আরো উন্নত করা উচিত আমাদের দেশে, তাহলে আর কি এই হিউম্যান ট্রাফিকিং এর যে র্যাকেটের ফাঁদে মানুষ পা কম দিবে। এই কাজগুলোর যে মাস্টারমাইন্ড যারা আপনার এই মানুষগুলোকে জোগাড় করেছে, হয়তো তারাও নিচের সারির, কিন্তু এগুলোর যে আপনার আইনশৃঙ্খলা বাহিনী চাইলে তো আসলে এই যে আপনার পাচারকারী চক্রের মাস্টারমাইন্ড তাদের পেট্রোনেজ করে যারা, তাদেরকে তো ধরতে পারে। এই ধরনের কোনো উদ্যোগ আপনি জেনেছেন কিনা? দেখা গেছে যে কোস্টগার্ড কিন্তু এই আন্দামান দ্বীপে যে ট্রলারটি ডুবে গেছে, কোস্টগার্ড কিন্তু তাদের উদ্ধার করেছে, এবং কোস্টগার্ড ক্রমান্বয়ে এটি চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তাদের এরকম হিউম্যান ট্রাফিকিং যে র্যাকেট তাদের ফাইন্ড আউট করার। তবুও এখানে কিছু সমন্বয়ের ঘাটতি আছে বলে আমি মনে করি। খোঁজদের বেঁচে ফেরার সম্ভাবনা কতটা? নিখোঁজদের বেঁচে ফেরার সম্ভাবনা অনেকটাই কম এখানে, কারণ প্রায় 264 জনের কিন্তু বডি এখনো পাওয়া যায়নি। মানে এখানে আন্দামান দ্বীপে যাওয়ার ফলে মানে যাওয়ার সময় তারা সাগরেই যেহেতু চলে গেছে এবং সাগরে এত স্রোত, বডিগুলো পাওয়াও দুষ্কর।